রোমাঞ্চ নিয়ে যায় এক অদ্ভুত সফরে। সেই সফরের সঙ্গী হতে চাইলে শুনুন আজকে আমাদের নিবেদন, শিবাশিস রায়ের লেখা মধ্যরাতের আতঙ্ক। গল্প পাঠে কমল, গল্পের সূত্রধর আমি সমৃদ্ধি। বিবেকের বন্ধুর চরিত্রে শিবাশিস, বিবেকের মা ও বোনের চরিত্রে উষসী এবং মৌপর্ণা, বিবেকের বাবার চরিত্রে শুভঙ্কর, পীর বাবার চরিত্রে শিবম, অন্যান্য চরিত্রে মৌমিতা ও বিভাস এবং বিবেকের চরিত্রে স্বাগত। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে মধ্যরাতের আতঙ্ক। তারিখ 14ই নভেম্বর 2012। সেদিন ছিল শীতকালের শুরু। রাত তখন প্রায় 11টা। আমি আর বিবেক কলকাতা থেকে আসানসোল যাচ্ছিলাম এক বন্ধুর বিয়েতে যোগ দিতে। হাইওয়েতে কাজ চলছিল বলে আমাদের গাড়ি ঘুরিয়ে দেওয়া হলো পুরুলিয়ার ভিতরের রাস্তা দিয়ে। সেই রাস্তা খুব কম লোকেই ব্যবহার করে, আর রাতের বেলা প্রায় জনমানবহীন। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসের শো শো শব্দ আর দূরে কুকুরের ডাক। রাস্তার দুপাশে ছিল ঘন জঙ্গল আর মাঝে মাঝে ভাঙা কবরস্থান। বিবেক, এই রাস্তা দিয়ে গেলে সবসময় কেমন যেন অদ্ভুত লাগে। শুনেছি এখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। তুই সবসময় ভয় পাস। আরে কিছু হবে না, বিয়েতে পৌঁছতে হবে তো, তাই এই পথটাই ভালো ভাই। হঠাৎ গাড়ি থেমে গেল। যতই চেষ্টা করি আর স্টার্ট হলো না। যথারীতি আমরা দুজন গাড়ি থেকে নেমে কবরের পাশ থেকে হাঁটতে লাগলাম। চারপাশে ভাঙা সমাধি, পুরনো মাজার আর বাতাসে অদ্ভুত গন্ধ। বিবেক হঠাৎ অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো। তার চোখ লাল হয়ে উঠল, শরীর মোচড়াতে লাগলো। বিবেক, তুই ঠিক আছিস তো? কিন্তু বিবেকের মুখ থেকে বেরোতে লাগলো এক অচেনা গলা। তার শরীর যেন অন্য কারোর নিয়ন্ত্রণে। সে হঠাৎ মাটিতে পড়ে গেল, তারপর আবার উঠে দাঁড়ালো, চোখ শূন্য, মুখে অদ্ভুত হাসি। আমি আতঙ্কে কোনোভাবে তাকে বাড়িতে নিয়ে এলাম। রাত তখন প্রায় 12টা। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ঘরের আলো কয়েক সেকেন্ডের জন্য টিম টিম করে নিভে আবার জ্বলে উঠল। এরপরই রান্নাঘরের দিক থেকে ধাতব শব্দ একটার পর একটা টুংটাং ঝংকারের মতো আছড়ে পড়তে লাগলো। আমার বুক কেঁপে উঠল। বোনের ঘর থেকে আতঙ্কিত চিৎকার শোনা গেল। মা দৌড়ে রান্নাঘরে ঢুকতেই দেখলেন চুলার উপরের পাতিল নিজে থেকে গড়িয়ে গড়িয়ে মেঝেতে পড়ে যাচ্ছে। থালা বাসনের জাগ থেকে থালা গড়িয়ে সিঁড়ি অবধি চলে গেছে। সিঙ্কের পাশে রাখা গ্লাসগুলোতে জল নিজে থেকে ঢেউ তুলছে, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে নাড়ছে। ফ্রিজের দরজা খানিকটা ফাঁক, ভিতর থেকে ঠান্ডা কুয়াশার মতো ধোঁয়া ছড়াচ্ছে। মা, সবকিছু পড়ে যাচ্ছে। হে আল্লাহ, কে কে করলো এটা? এভাবে নিজে থেকে কিভাবে? আমি আলো জ্বালতে জ্বালতে দরজার ফ্রেমে দাঁড়াতেই চোখ পড়ল রান্নাঘরের মাঝখানে বিবেক স্থির দাঁড়িয়ে আছে। তার পা যেন মেঝেতে গেঁথে গেছে, হাত দুটো অস্বাভাবিকভাবে ঝুলে আছে, চোখ লালছে, তাকিয়ে আছে সোজা সিঙ্কের দিকে। ঠোঁটের কোণে অদ্ভুত শীতল হাসি। বিবেক, তুই এটা করছিস? বিবেক কোনো উত্তর দিল না। চুলার পাশে রাখা স্টিলের গ্লাসটা হঠাৎ নিচে থেকে গড়িয়ে তার দিকে এগিয়ে এসে থেমে গেল। বিবেক নিচু গলায় এক অচেনা দীর্ঘশ্বাসের মতো শব্দ করল। না হাসি, না কান্না, একটা ঠান্ডা শো শো আওয়াজ। মা হাত বাড়িয়ে চুলা বন্ধ করতে গেলে নখটা নিজে থেকে ডান দিকে ঘুরে আবার সোজা হয়ে গেল। শিখা এক মুহূর্তে লম্বা হয়ে ছাদের দিকে চুমুখে আবার ছোট হলো। দেওয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা হঠাৎ দ্রুত ঘুরে কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল 12টার ঠিক উপর। তখন হঠাৎ করে দাদা বলে উঠল,
আমায় খেতে দে, আমি কাঁচা মাছ খাবো। এই কথা শুনে বোন বলে উঠল, দয়া করে দরজা বন্ধ করো, ওকে ওকে এখান থেকে বের হতে দেওয়া যাবে না। ওর চোখটা দেখেছো, যেন কেউ ওর ভেতর থেকে তাকাচ্ছে। সবাই বাইরে যাও। বিবেক, কথা বল, কি হয়েছে? বাবা, তোর খিদে পায়নি? কিছু খাসনি সারাদিন? বিবেক ধীরে ধীরে মাথা একপাশে কাত করল, কিন্তু মুখে কোনো শব্দ নেই, শুধু সেই অদ্ভুত হাসি। পরক্ষণেই জার্কের উপরের একটা থালা মেঝেতে আছড়ে পড়ল, কিন্তু ভাঙল না। ঠক করে থেমে থাকা অবস্থায় একটু একটু করে ঘুরতে লাগলো, যেন কেউ অদৃশ্যভাবে আঙুল দিয়ে ঘোরাচ্ছে। বাতাসে কাঁচা গ্যাসের সঙ্গে একটা পুরনো ভেজা মাটির গন্ধ মিশে গেল। মা আমার হাত চেপে ধরে ফিসফিস করে বললেন, এটা এটা অসুখ নয়, রান্নাঘরে কেউ আছে। আমি আলো আরো বাড়ালাম, কিন্তু আলো আর বাড়ল না, বরং নিস্তেজ হয়ে গেল। সেই মুহূর্তে বিবেকের ছায়াটা দেওয়ালে একটু লম্বা হয়ে আবার ছোট হলো। ঘরের অন্য আলো যেন নিজের নিয়মেই চলছে। দাদা বলে উঠল, তোরা এখানে কি করছিস? চলে যা বলছি, চলে যা। সবাই থমকে গেল। শব্দগুলো ধীরে ধীরে থেমে এলো। শেষবারের মতো সিঙ্কের ট্যাপ থেকে 2 ফোঁটা জল পড়ার শব্দ। রান্নাঘর শান্ত, কিন্তু বিবেকের চোখের সেই অস্বাভাবিক লালচে রং আর ঠোঁটের কোণের হাসি কোথাও গেল না। আমরা বুঝলাম এই রাতটা সাধারণ রাত না। এখানে শুরু হয়েছে এমন কিছু যা চোখে দেখা যায় না, কিন্তু ঘরের প্রতিটা জিনিস তা অনুভব করছে। এইভাবেই প্রথম রাতটা কেটে গেল। সারাদিন সব ঠিক থাকা সত্ত্বেও সেই রাতে আবার। রাত তখন প্রায় 1টা। ঘরের সব জানলা দরজা বন্ধ, কিন্তু ভিতরে হালকা ঠান্ডা বাতাস ঘুরে বেড়াচ্ছে, যেন কারোর নিঃশ্বাস ঘরের কোণে কোণে ছুঁয়ে যাচ্ছে। ড্রয়িং রুমে সবার চোখে ঘুম, তবু একটা অনিশ্চিত অস্বস্তি আমাদের জেগে রেখেছে। হঠাৎ করেই করিডোরের আলো নিজে থেকে জ্বলে উঠল। কমলা সাদা আলো টিম টিম করতে করতে স্থির হলো। সেই আলোতে দেখা গেল বিবেক একেবারে করিডোরের মাঝখানে দাঁড়িয়ে আছে। পা দুটো সামান্য ফাঁক, হাত বুকের কাছে, মাথা নিচু, পুরোপুরি নামাজের কিয়াম ভঙ্গি। বিবেকের ঠোঁট নড়ছে, কিন্তু শব্দটা স্বাভাবিক না। গলা থেকে বেরোচ্ছে এক ধরনের বিকৃত ধাতব সদৃশ গুঞ্জন, যেন দুটো আলাদা গলা একসাথে পড়ছে। সে ধীরে ধীরে রুখতে গেল, পিঠ সোজা, হাত হাঁটুর ওপর। অস্বাভাবিক নিখুঁত ভঙ্গি, অথচ তার চোখ অর্ধেক খোলা, লালচে, এবং তাকিয়ে আছে সরাসরি মেঝের ছায়ার দিকে। ছায়াটা তার শরীরের ছায়া নয়, অন্যদিকে কাত হয়ে আছে, যেন আর একটা অবয়ব নীরবে পাশে দাঁড়িয়ে আছে। বাবা হাত চেপে ধরে ইশারা করল। কাছে যাস না। বাবা সাহস করে 1 পা এগিয়ে বললেন, বিবেক, তুই ঠিক আছিস তো? বাবা, তোর খিদে পায়নি? কিছু খাসনি সারাদিন? কথা শেষ হতে না হতেই করিডোরের বাতিটা একবার নিভে আবার জ্বলে উঠল। এবার আলো আরও নীলছে। বিবেক সিজদা থেকে উঠল, কিন্তু মাথা পুরোপুরি তুলল না। গলা থেকে বেরোচ্ছে একটানা লম্বা নিঃশ্বাস। তারপর ধীরে ধীরে মাথা তুলতেই চোখ সম্পূর্ণ উল্টে সাদা হয়ে গেল এক মুহূর্তে। পরক্ষণেই আবার লালচে। বিবেক হঠাৎ 2 হাত মাটিতে চাপিয়ে হাঁটু ভেঙে এক অজানা ভঙ্গিতে বসে পড়ল। তার আঙুলগুলো মেঝেতে টোকা দিচ্ছে সমান ছন্দে, ঘড়ির সেকেন্ডের কাঁটার সঙ্গে তাল মিলিয়ে। লাইটের সুইচ টিপলাম। এবার পুরো বাড়ির আলো একসাথে উজ্জ্বল হলো, তারপর আবার স্বাভাবিক। সেই মুহূর্তে বিবেক স্থির,
ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে নিস্তব্ধ থাকে। মুখে কোনো শব্দ নেই, শুধু একটা পাতলা বরফ ঠান্ডা হাসি। বাতাসে কাঁচা মাটির সঙ্গে ধূপের পোড়ানো গন্ধ মিশে আছে। কেউ ধূপ জ্বালায়নি, তবু গন্ধটা স্পষ্ট। বাবা, বাবা আমি ভয় পাচ্ছি, ওকে থামাও, থামাও ওকে। এইভাবে ধীরে ধীরে ভোর হয়। তারপরে সম্পূর্ণ ব্যাপারটা সাধারণ হয়ে গেছে। আমরা সারাদিন খুব চিন্তিত ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না। সারাদিন এই চিন্তার মধ্যে কাটছে যখন দিনের আলো নিভে গেল এবং রাত আরো গভীর হতে শুরু করলো, তখন দেখা গেল তার আর এক রূপ। রাত তখন গভীর। হঠাৎ ঘরের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো। একসাথে দুটো ভিন্ন আওয়াজ। একদিকে নামাজের সুরের মতো ছন্দময় তেলাওয়াত, অন্যদিকে নিচু গর্জন, যেন পশুর গলা থেকে বেরোচ্ছে। বোন আতঙ্কে দরজার ফাঁক দিয়ে তাকাতেই দেখল বিবেক মাঝরাতে বিছানার ওপর বসে আছে, ঠোঁট নড়ছে, আর তার গলা থেকে বেরোচ্ছে সেই দ্বিগুণ আওয়াজ। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। জানলার কাছে হালকা কম্পন দেখা দিল। আমাকে এখানে আটকে রেখেছিস কেন? কেন আটকে রেখেছিস তোরা? বল। মা, মা ওর গলা থেকে অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে। মা দৌড়ে এসে দরজার কাছে দাঁড়ালেন। বিবেকের শরীর কাঁপছে, চোখ উল্টে গেছে, আর ঠোঁট থেকে বেরোচ্ছে অচেনা ভাষা। হে আল্লাহ, এ তো মানুষ নয়। বাবা এগিয়ে এসে বিবেককে ডাকতে গেলেন, কিন্তু বিবেক হঠাৎ থেমে দুহাত মাটিতে চাপিয়ে দিল। তার আঙুলগুলো মেঝেতে টোকা দিতে লাগলো সমান ছন্দে, যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীরকে নিয়ন্ত্রণ করছে। ঘরের আলো টিম টিম করে নিভে আবার জ্বলে উঠল। সেই দ্বিগুণ আওয়াজ আরও জোরে ভেসে আসতে লাগলো। পরের দিন সকালে বাবা আর মা গেল এক পীর বাবার কাছে। হে আল্লাহ, হুজুর, আমার ছেলেটা আর আগের মতো নেই। রান্নাঘরে বাসনপত্র নিজে থেকেই পড়ে যায়। রাতে নামাজ পড়ার ভঙ্গি করে, কিন্তু মুখ থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ বার হয়। বই উল্টো করে ধরে, চোখ লাল হয়ে যায়। আমরা আর সহ্য করতে পারছি না। আপনার ছেলের শরীরে অশরীরী আত্মা ঢুকে পড়েছে। আমি দোয়া করব, ইনশাল্লাহ সে মুক্তি পাবে। সেই দিন রাতে পীর বাবা এলেন। তারপর সে শুরু করলো তার কাজ। প্রথমেই বাবা আয়াত পড়তে শুরু করলেন। বিবেকের শরীর কাঁপতে লাগলো, মুখ দিয়ে গর্জন বেরোতে লাগলো। হঠাৎ তার ঠোঁট থেকে বেরোতে লাগলো অচেনা গলা। সে আমার স্থান অপবিত্র করেছে। আমি শত বছর ধরে ওই গাছের নিচে বাঁধা ছিলাম। কেউ আমাকে বিরক্ত করে, কিন্তু সে সেখানে স্থানটিকে নষ্ট করলো, আমার আশ্রয়কে অপমান করলো। তুই মানুষের শরীর দখল করে থাকতে পারিস না, এটা আল্লাহর সৃষ্টি। তুই বেরিয়ে যা। আমি ওকে ছাড়বো না। সে আমারও শান্তি ভেঙেছে। আমি ওর শরীরেই থাকবো। হে আল্লাহ, আমার ছেলেটা ভুল করেছে, কিন্তু দয়া করে ওকে ছেড়ে দাও। বাবা আরো জোরে আয়াত পড়তে লাগলেন। তুই মানুষের ভুলের সুযোগ নিয়ে তার জীবন নষ্ট করতে পারিস না। আল্লাহর নামে বলছি, তুই বেরিয়ে যা। কিছুক্ষণ পর বিবেক মাটিতে পড়ে গেল। তার চোখের লাল রং মিলিয়ে গেল। শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। এই করেই পুরো রাত কেটে গেল। সকালে বিবেক দুর্বল অবস্থায় শুয়েছিল। আমি তার পাশে বসে কাঁপছিলাম। লোকজন বলল, সেই রাতে পুরুলিয়ার কবরস্থানে জিন বিবেককে আক্রমণ করেছিল, কারণ সে ভুল করে একটা পুরনো গাছের নিচ থেকে নোংরা করেছিল, যা ছিল জিনের আশ্রয়স্থল। আজও শোনা যায় সেই কবরস্থানে গেলে বাতাসে ফিসফিসানি ভেসে আসে। আর কেউ কেউ বলে
মাঝরাতে ওই গাছের নিচে দাঁড়ালে অদ্ভুত ছায়া দেখা যায়। শুনছিলেন মধ্যরাতের আতঙ্ক। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড এফেক্টে বিবেক, পোস্টার এডিটিংয়ে স্বাগত এবং শিবম, সম্পূর্ণ পরিচালনায় স্বাগত। আপনাদের যদি কোনো গল্প পছন্দ হয়ে থাকে তবে সেটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেল বক্সে পাঠাতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে।